Assalamu alaikum. We are BTS. গ্রামের অতি সাধারণ মেয়ে কিম তায়াং, অপরদিকে গ্রামের জমিদার পুত্র জিওন জাংকুক। কোনো এক সময় তার নজরে পড়ে কিম তায়াংকে। হুট করে কিছু না ভেবেই বিয়ের প্রস্তাব দিয়ে বসে তাকে। তের মনে জমিদারের প্রতি জমে থাকে রাগ, হিংসা, প্রচণ্ড ঘৃণা। তাই সে কিছু একটা ভেবেই জিওন জাংকুকের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কেন জমিদারের উপর তের এত ঘৃণা? কোন প্রতিশোধের আগুনে জ্বালাতে চায় সে জমিদার পুত্র জিওন জাংকুককে? তোর বিয়ে পাকা হয়েছে তে জমিদারের বড় ছেলের সাথে, ওই যার বউটা মরল না, পরবর্তী জমিদার জিওন জাংকুক। মামাতো বোন জিসোর কথায় চোখ পিটপিট করে তাকালোতে বেশ অবাকই হয়েছে সে। তার বিয়ে কিনা বিবাহিত পুরুষের সাথে। তের বয়স কেবল 17, আর তার জানা মতে জমিদারের সে ছেলে তার চেয়ে দ্বিগুণ বয়সী। যেমন রাগী তেমন গম্ভীর, তেজি অহংকারীও বটে। সে ছেলেকে পুরো গ্রাম ভয় পায়। জমিদার কিম নামজুনে দয়ামায়া থাকলেও জিওন জাংকুকের মধ্যে দয়ামায়ার ছিটে ফোটাও নেই। নেই মানুষকে বোঝার ক্ষমতা। সুদর্শন এই পুরুষের মনে কোনো নারী দাগ টানতে না পারলেও তার বউ আয়ু ভীষণ করে দাগ টেনেছিল। সে বউয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে প্রায় 3 মাস আগে। তে নিজের হাতে চুলগুলো খোপা করে নিল। বারান্দা ছেড়ে উঠে নিজের মাটিতে গড়াগড়ি করা শাড়ির আঁচল ঠিক করতে করতে অনুভূতি শূন্যের মতো বলল, বিয়েটা কি মামা ঠিক করলো? যিশু মাথা নাড়ালো। তে আর কিছু না বলেই নিজ জায়গা ত্যাগ করলো। যিশু জানে এই নিষ্ঠুরতার কারণ। সে জানে এই বিয়েটাতে করবেই। দীর্ঘশ্বাস নিল সে। তের ভাগ্যের কথা ভেবে আফসোসও করলো। এই তো গত বছর বাবা মা হারালো মেয়েটা। এই মেয়ের সৌন্দর্যের জন্য তার ফুপিমণিরা কতবার যে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল। যেখানেই যাক না কেন হায়নারা সবসময় ওত পেতে থাকে। মায়াবী চোখে যখন মেয়েটা তাকায় তখন মনে হয় এ চোখেই ডুবে মারা যাবে। নামের মতোই তার তেজ। মেয়েটার দিকে তাকালে মনে হয় চৈত্র মাসের উত্তপ্ত রোদের মতো চোখ ঝলসে যাবে। অথচ মেয়েটা কি ভীষণ শীতল স্বভাবের। মেয়েটা বাবা মার একমাত্র আদরের মেয়ে হওয়া সত্ত্বেও এখানে পড়ে থেকে তাকে অত্যাচার সহ্য করতে হয়। জমিদারের সুপুত্রকে বিয়ে করাটা অনেক মেয়ের কাছে সৌভাগ্য হলেও তের জন্য তা ভয়ঙ্কর। আর যদি তা হয় জিওন জাংকুক, তাহলে যে কোনো মেয়ে তার ভয়ঙ্কর রূপের কথা জানে। হঠাৎ তাদের নজর তের দিকে পড়ার কারণ কি? তে এলোমেলো পায়ে তার মামার ঘরে আসলো। ঘরে বাহির থেকে টোকা দিয়ে বলল, আসবো মামা। ভেতর থেকে তের কণ্ঠ শুনে মিনহো লাফিয়ে উঠল। চকচক করা চোখ দুটো নিয়ে দ্রুত কণ্ঠে বলল, আয় তে। তে নিজেকে শক্ত করে নিল। আশেপাশে তাকে হাতের মুঠো শক্ত করে নিজের শাড়ি ঠিক করে নিল। আঁচল দিয়ে নিজেকে ঢেকে ঘরের মধ্যে পা রাখলো। মিনহো দৌড়ে এসে তের বাহুতে হাত রেখে বলল, বস এখানে। মিনহো ততক্ষণে তের হাত দুটো শুধু ধরেই রাখেনি, বরং ততক্ষণে তার হাত স্লাইড করা শুরু করেছে। চোয়াল শক্ত হয়ে আসলেও স্বাভাবিকভাবেই মামার হাত সরিয়ে নিলে মিনহো আবারও তের হাত চেপে ধরল। তের চমকে হাত সরাতে সরাতে বলল, হাত ছাড়েন মামা, আমি কিন্তু জিওন জাংকুককে সব বলে দিব। জাংকুকের কথা আসতেই মিনহো ভ্রু কুচকালো। হাতটা ছেড়ে দিয়ে সন্দিহান কণ্ঠে বলল, জিওন জাংকুককে বলে দিবি মানে? কি বলবি? আর সে তোর কথা শুনবে? তে মৃদু হাসলো। হাতের মুঠোয় রাখা সেফটি পিনটা হাতে ঘুরাতে ঘুরাতে উত্তর দিল, আপনি না আমার বিয়ে পাকা করে এসেছেন? তা জিওন জাংকুকের হবু বউয়ের গায়ে হাত লাগলে বুঝি উনি আপনাকে ছেড়ে দিবে? আটকে উঠল মিনহো। কি বলল এটাতে? জাংকুক আর তে হিসাবটা গরমিল হলো। কোনো কিছু হাতড়েও খুঁজে পেল না। অবশেষে তেকে বেশ ব্যস্ত কণ্ঠে বলল, তোকে কে বলল আমি বিয়ে পাকা করেছি? তে উত্তর দিল না, শুধু বলল, তাদের বলে দিবেন আমি রাজি। এতটুকু বলেই ঘর ছাড়ে তে। মিনহু মাথায় হাত দিয়ে বসে পড়ল। তিনি যা ভাবছেন তা যদি হয় তবে ধ্বংসের খেলা শুরু হয়ে যাবে। একের পর এক পাপ ধীরে ধীরে শেষ হবে জমিদারের এক একটা পাপ। তার এই জমিদারি বেশি দিন কুলাবে না। ব্যস্ত পায়ে নিজের ঘর থেকে বের হয়ে ছুট লাগালো জমিদার বাড়ির দিকে। তে মামার ব্যস্ত পায়ে যাওয়াটা দেখে হাসলো।
গুনগুন করে গান ধরলো। ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে এসে যিশুর কাছে ঘেঁষে দাঁড়ালো। যিশু কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে বলল, তুই তাহলে বিয়েটা করছিস তে? তে তখন বলল, না করার কি আছে? কোনো মেয়ে কি চায় এত ভালো সম্বন্ধ ছেড়ে দিতে? তাও আবার আমার মতো বাপ মা মরা মেয়ে। অন্তত আমাকে বুঝ দিস না তে। আমি তোকে চিনি, আমি জানি তোকে, তুই কতটা ঘৃণা পুষে রেখেছিস ওই জমিদারের জন্য। তা তো আমার থেকে ভালো কারোর জানার কথা না, কিন্তু তাই বলে বিয়ে? তে একটা কথারও জবাব দিল না, শুধু চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে, অথচ উপরটা কত শান্ত। এটাই কি তের বৈশিষ্ট্য, যে মেয়ের রূপে চোখ ধাঁধিয়ে যায়, যাকে এক নজর দেখলে সহজে মায়ায় পড়ে যাওয়া যায়? সে মেয়ের মনের ভেতর এত জ্বলন্ত আগুন কেন? কেউ কি এ মায়াবী চেহারা দেখে ঘুণাক্ষরেও টের পাবে মেয়েটার ভেতরের দহন? যিশু কয়েক পলক তাকিয়ে থাকে, দীর্ঘশ্বাস ফেলে বলল, আব্বার রুমে কেন গিয়েছিলি? তে ঠোঁট প্রসারিত করে হাসল। যিশুর হাতের ফাঁকে হাত গলিয়ে এগোতে এগোতে বলল, কেন আবার? আমি যে বিয়েতে রাজি তা বুঝি বলবো না? যিশু আর কিছুই বলল না, তের সাথে পা মিলে হাঁটতে লাগলো। তে হাঁটতে হাঁটতে মুখে একটা কাপড় বেঁধে নিল। যিশু জানে এটার মানে, তাই সে নিজেও মুখটা বেঁধে নিল। দুজনে শাড়ি ঠিক করে ফের হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তে যিশুকে বলল, মামি কোথায় রে যিশু? সকাল থেকে একবারও দেখলাম না যে। যিশু তখন বলল, আম্মা একটু নানার বাড়ি গেছে, কি যেন কাজ আছে, তাই সকালে বেরিয়ে গেছে। তে আর প্রশ্ন করে না, তবে কাপড়ের নিচে থাকা তার মুখের কোণে লেগে থাকে অদ্ভুত হাসি। কিছুটা পথ যাওয়ার পর যিশু দেখে বলল, কোথায় যাবি তে? তে তখন বলল, তোর হবুদুল্লা ভাই অর্থাৎ জমিদারের বড় পুত্র জিয়ন চাঙ্গুকের সাথে ছোট্ট একটা সাক্ষাৎ করতে যাচ্ছি। থেমে গেল যিশুর পা, আটকে উঠে দু পা পিছিয়েও যায়। আতঙ্কিত চোখে তের দিকে তাকিয়ে বলল, তোর মাথা ঠিক আছে? ওদিকে যাওয়া তো আমাদের জন্য নিষেধ, মা কি বলেছে মনে নেই তোর? তে তখন বলল, মামি আমাদেরকে জমিদারের বাড়িতে যেতে নিষেধ করেছে, আমরা কি জমিদারের বাড়ি যাব নাকি গাধি? যিশু তখন বলল, তাহলে কোথায় যাবি? চল, এখন যেখানে তাকে পাওয়া যাবে সেখানে যাব, শুধু ছোট্ট একটা সাক্ষাৎ দিয়ে উধাও হয়ে যাব। যিশু তের কথার মানে বুঝল না, তবে ভয় পেল ভীষণ। যাবে না করেও তের জিদের সাথে হার মেনে সেও যেতে রাজি হলো। যিশুর এত ভয় পাওয়াটা মোটেও তের পছন্দ হয়নি, তবে এর ভয়ের কারণ তার কাছে অজানা নয়। দুজনে একটা বাগান পেরিয়ে পুকুর পাড়ে আসলো। একটা বড় গাছের পেছনে লুকিয়ে আশেপাশে দৃষ্টি দিতেই যিশু আতঙ্কিত কণ্ঠে বলল, তে রে, আর সামনে যাওয়া ঠিক হবে না রে। সামনে যাওয়া মানেই বিপদ, নিজের দিকে টেনে আনা, এমন ভুল করিস না রে। তে জবাব দিল না, আশেপাশে ভালো করে সতর্ক দৃষ্টিতে তাকালো। কেউ দেখে ফেলার চান্স নেই ভেবেই যিশুর হাত টেনে সামনে যেতে লাগলো। যিশু না এগিয়ে করুণ কণ্ঠে বলল, যাস না তে, বিপদ হবে। তে তখন বলল, আরে কিচ্ছু হবে না, আমার উপর ভরসা নেই তোর? আছে, তবুও। তে থামিয়ে দিয়ে বলল, তবুও আর কিচ্ছু না। জীবন চাঙ্কুকের কাছে আমার জবাব চাই। তুই না বললি ছোট্ট একটা সাক্ষাৎ দিয়ে বাড়ির পথে যাবি, তবে কিসের জবাব? তে ঠোঁট বাঁকিয়ে হাসলো। যিশু দেখে না সে হাসি, সে তখনও আতঙ্কিত চোখে আশেপাশে তাকাচ্ছে। তার বারবার মনে হচ্ছে বিপদ কাছে আছে, অথচ তে এসব কিছু মানতেই নারাজ। শেষমেশ তের কাছে হার মেনে সে তের হাত চেপে মেপে মেপে পা ফেলল। গাছের আড়ালে গিয়ে এগিয়েই একতলার পাকা টিন শেড বাড়ির পেছন দিকে দাঁড়ালো। আরও একবার আশেপাশে ভালো করে দেখে নিয়ে জানালার ছোট্ট কপাটে চোখ রাখলো। যিশু এক পাশ দিয়ে চোখ রাখতেই চমকে উঠল, অস্পষ্ট স্বরে বলল, আব্বা। সাথে সাথে মুখ চেপে ধরল তে, ফিস ফিস করে বলল, চুপ, কথা বলবি না, দেখ কি হয়। যিশু কেঁপে কেঁপে উঠল। তের এক হাত শক্ত করে চেপে ধরে তাকালো ঘরের ভেতর। সেখানে জিয়ন চাঙ্কুকের জায়গায় তার বাবা কিম নামজুন আর তের মামা মিনহো বসে কিছু নিয়ে আলোচনা করছে। মিনহো জমিদারের উদ্দেশ্যে বলল, জমিদার সাহেব, আমি কখনো আপনার কথার উপর কথা বলিনি। যখন যা বলেছেন, যা অর্ডার করেছেন, সবটাই তো করেছি, কিন্তু এই কেমন প্রস্তাব? তেকেই কেন পুত্রবধূ করতে চাচ্ছেন? জানেন না ও কার মেয়ে?
কিম নামজুন বেশ গম্ভীর স্বরে বলল, আমি সবই জানি, কিন্তু এখানে আমার কিচ্ছুই করার নেই। তাছাড়া তোমার বোন আর বোনের জামাই তো মরেই গেছে। মিনহু তখন বলল, তবুও একবার ভেবে দেখবেন, ওই মেয়ে কিন্তু এতটাও সরল না যতটা আমরা ভাবি। ওই মেয়ে ভয়ঙ্কর, চৈত্র মাসের উত্তপ্ত রোদের মতো তার তেজ, তার সত্তা। নামজুন তখন মিনহুকে বলল, ভেবো না মিনহু, তোমার ভাগ্নি একবার জমিদার গৃহে প্রবেশ তো করুক, তারপর দেখবে কিভাবে জাঙ্কুক তার বিষ দাঁত ভেঙে দেয়। মিনহু সন্তুষ্ট হলো না, মনে মনে কয়েকটা বিশ্রী ভাষায় গালি দিল। তারপর বিদায় নিয়ে ঘর থেকে বের হতে হতে বলল, শালা বুড়ো, তুই আর তোর ছেলে যখন নিজ ইচ্ছায় মরণ ডেকে আনতে চাস তখন মর। ভেবেছিলাম সুন্দরী ভাগ্নিটাকে কাছে রেখে আনন্দ করব, এখন তো আর তাও হবে না। এই দুই শালার জন্য আমার বাড়া ভাতে সবসময় ছাই পড়ে। তিনি নিজের মামার যাওয়ার দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়, হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কবে যেন সে নিজ হাতে এইটাকে খুন করে দেয়। শুধুমাত্র তার মামি আর জিসোর জন্য এখনও তে চুপচাপ। এদের জন্য পাকাপোক্তভাবে কিছু করতেই হবে। জিসো ফ্যাল করে নিজের আব্বার যাওয়ার দিকে তাকায়। তার আব্বার চরিত্র সম্পর্কে সে খুব ভালো করেই জানে। লোকটাকে তার আব্বা বলতেও ভীষণ ঘৃণা করে, অথচ বাস্তব সত্য এই লোকটাই তার জন্মদাতা। নিজেকে সামলে তের দিকে তাকিয়ে বলো, জমিদারের বড় পুত্র তো এখানে নেই তে এখন। তে ভ্রু কুচকায়, আসলেই তো, আজকে জাঙ্কুক এখানে নেই কেন? ভাবতে না ভাবতেই তাদের বক্ষ কাঁপিয়ে এক কণ্ঠ ভেসে আসে, কে ওখানে? কি করছো ওখানে দাঁড়িয়ে? পড়ার রুমে চেয়ারে বসে বসে কলম চিবোচ্ছে জিমিন। বার কয়েক আর চোখে তাকিয়েছে তার মাস্টার মশাই সুগার দিকে। নিজের খাতার দিকে তাকিয়ে বিরক্ত হলো সে। কলম রেখে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, মাস্টার মশাই, একটা কথা বলি। সুগা গম্ভীর স্বরে বলল, আগে যা করতে দিয়েছি তা করো। আগে কথাটা বলি না। জিমিন ঠোঁট উল্টালো, গাল ফুলিয়ে দু গালে হাত রেখে নিজের অঙ্ক খাতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফের চকচকে চোখ নিয়ে বলল, মাস্টার মশাই জানেন, আমার সই হিমানির কয়েকদিন পর বিয়ে। ওর বাবা ওর জন্য কত কত জিনিস কিনে এনেছে। ইস, কি সুন্দর বেনারসি গহনা। আচ্ছা মাস্টার মশাই, ওর বিয়ে উপলক্ষে আমাকে ছুটি দিবেন না? সুগা এবার চোখ মুখ কুচকে তাকালো জিমিনের দিকে। এই মেয়েটা পড়ালেখায় এত ফাঁকিবাজ কেন? সুগা ভেবেই পায় না। সুগা আরও ভাবলো, আচ্ছা জমিদার বাড়ির মেয়ের মাথায় এত গোবর পড়া কেন? হবেই বা না কেন? পরে কম, সারাদিন লাফানো ঝাঁপানো আর বকবক নিয়েই তো ব্যস্ত থাকে মেয়েটা। সুগা না পারে দু ঘা লাগাতে, আর না পারে এসব সইতে। নেহাতি জমিদারের মেয়ে বলে সে বাধ্য হয়েই পড়াচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে একবার জিমিনের খাতার দিকে তাকিয়ে বলল, তুমি অঙ্কটা শেষ করবে নাকি? আমি তোমার মেজো ভাইকে ডাকবো। জিমিন ফট করে খাতায় মন দিল। মেজো ভাইকে সে প্রচণ্ড ভয় পায়। এর আগে দুবার জিমিনকে থাপ্পড় মেরেছিল। মাঝে মাঝে জিমিন ওর বিয়ে দেখে আর আফসোসের সুরে বলে, ইস, এরা সবাই বিয়ে করে পড়ালেখা থেকে কি সুন্দর ছুটি পেয়ে গেছে। কবে যে আব্বা জান আমার বিয়েটা দিবে। সুগার চুপচাপ জিমিনের অঙ্ক খাতার দিকে তাকিয়ে থাকে। সামনে মেয়েটার এসএসসি পরীক্ষা, অথচ পড়ালেখায় পুরোটাই ডাব্বা। কিম নামজনের 3 পুত্রের পর এই একটি মাত্রই কন্যা, সবচেয়ে আদরের। মেয়েটা ভীষণ বোকাশোকা, সারাদিন বাচ্চাদের মতো লাফানো আর অতিরিক্ত কথা বলা ছাড়া কিছুই পারে না। কিম নামজনের মাঝে মাঝে ভীষণ চিন্তায় পড়ে যায়। এই তো কিছুদিন আগে টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়েছে। অনেকে 1-2 সাবজেক্টে ফেল করলেও জিমিন ফেল করেছে পুরো 5টা সাবজেক্টে। অদ্ভুতভাবে তার মধ্যে বাংলাও আছে। অঙ্কে পুরো 100-এর মধ্যে ইয়া বড় গোল্লা নিয়ে বসে আছে। যেখানে নামজনের বড় ছেলে জাঙ্কুক আর ছোট ছেলে জেহোপ পড়ালেখায় সবসময় প্রথম, সেখানে জিমিনের এমন রেজাল্ট দেখে পুরো বাড়ি হতাশ। মেজো ছেলে কাই এইচএসসি পরীক্ষার পর পড়ালেখা ছেড়ে দিয়েছিল, তবুও তো তার রেজাল্ট এত খারাপ না। এসব ভাবলেই নামজন শুধু হতাশার শ্বাস ফেলে। আদরের একমাত্র মেয়ে হওয়ায় সে কিছু বলেও না। জিমিনের গোবর পড়া মাথার জন্য তার কোনো শিক্ষক টিকেও না। সবাই জমিদারের কাছে ভয়ে ভয়ে হলেও বলে দেয় এই মেয়েকে তারা পড়াবে না। শেষমেশ সে এই গ্রামে ছেলে মেয়েদের পড়ায়। সুগাকে ধরে এনেছে মেয়েটার মাথার গোবর থেকে সার উৎপাদনের জন্য। তবে মনে হয় না এ কাজ সুগার দ্বারা হবে।
সুগা যখন নিজের ভাবনায় ব্যস্ত তখন জিমিন কলমের গুঁতো দেয় তাকে। অন্যমনস্ক হওয়ায় খানিকটা চমকায় সুগা। পরক্ষণে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বলে, কি হয়েছে তোমার? আমি কিন্তু সত্যি সত্যি তোমার মেজো ভাইকে ডেকে আনবো। জিমিন চোখের পাতা বার কয়েক ঝাপটিয়ে ভীত স্বরে বলে, আপনি সবসময় এমন কেন করেন মাস্টার মশাই? একটাই তো কথা বলবো, এতে মেজো ভাইকে কেন ডাকবেন? সুগা তখন বলল, যা বলবে তাড়াতাড়ি বলে অঙ্কে মন দাও, নয়তো এবার পিঠে লাঠির বাড়ি পড়বে। জিমিন তখন বলল, কিছুদিন পর হয়তো বড় ভাইজানের বিয়ে, তখনও কি আমাকে ছুটি দিবেন না মাস্টার মশাই? সুগা অবাক হয়ে বলল, তোমার বড় ভাইয়ের বিয়ে? জিমিন চোখ চকচক করে উঠল, মাথা কিছুটা সুগার দিকে এগিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ, আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি আম্মাজানের কথা, হয়তো এ মাসে ভাইজানের বিয়ে। সুগা তখন জিমিনকে জিজ্ঞেস করলো, কার সাথে বিয়ে? জিমিন মন খারাপ করে বলল, সে তো জানি না, তবে ভাবিজান নাকি অনেক রূপবতী, একদম চন্দ্রের মতো, কিন্তু আমার আয়ু ভাবি বেস্ট ছিল, কেন যে সে চলে গেল। অপরদিকে তে আর জিসো ফাঁকা ঢোক গিলে ধীরে সুস্থে পেছনে ফিরে তাকালো। একটা ছোট্ট ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে হাফ ছেড়ে বাঁচলো। ছেলেটা তখনও তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তে আর জিসোর কোনো উত্তর না পেয়ে সে এগিয়ে আসলো, মাথা উঁচিয়ে দুজনকে দেখে বেশ ভাবুক স্বরে বলল, মুখ কাপড় দিয়ে বাঁধা কেন? এখানে কি করছিলে তোমরা? তে খানিকটা হাসে, বাচ্চা ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলে, এমনিতেই এদিক দিয়ে যাচ্ছিলাম গো। তাহলে এখানে দাঁড়িয়ে আছে কেন? জানো না এখানে জমিদাররা থাকে? তে তখন বলল, হ্যাঁ, আসলে আমার বোনের ভীষণ পানি পিপাসা পেয়েছিল, তাই দাঁড়িয়ে গিয়েছি, আমরা এক্ষুনি চলে যাব। তুমি যাবে? পিচ্চিটা কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট প্রশস্ত করে হাসে। তে আর জিসোর সাথে পা মিলিয়ে সেও হাঁটতে হাঁটতে বলে, তোমরা পানি খেয়েছো নাকি এনে দেব? তে তখন বলল, না না, খেয়েছি, তুমি এখানেই থাকো। হ্যাঁ, আমার মা জমিদারের বাড়িতে কাজ করে। তে তখন বলল, ও। পিচ্চি ছেলেটার সাথে কতক্ষণ ওটা এটা নিয়ে কথা বলল। জানতে পারে ছেলেটার নাম ইয়ঞ্জুন। ইয়ঞ্জুন খুব সহজেই মিশে গেল তের সাথে। তের মুখের কাপড় দেখে ওদিকে আঙ্গুল তুলে বলল, তোমরা এমন মুখে কাপড় বেঁধেছ কেন? আসলে আসলে হয়েছে কি, আমাদের বাড়ির নিয়ম এটা। ইয়ঞ্জুন ঠোঁটের কোণে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে বলল, ও আচ্ছা। জিসো তে ইয়ঞ্জুন এগোতে এগোতে গল্প করলো। এক পর্যায়ে হাসতে হাসতে বেশ কৌশলে জিজ্ঞেস করলো জাংকুকের কথা। ইয়ঞ্জুন ফাঁকা ঢোক গিলে মুখটা শুকনো করে ফেললো, বেশ মিনমিনিয়ে স্বরে বলল, ওই জমিদার পুত্রের কথা আমাকে বলিও না, আমি কিচ্ছু জানি না। বলেই তের হাত ছেড়ে ছুটে পালালো। তে কপালে ভাঁজ ফেলে সেদিকে তাকিয়ে থাকে। জিসো ভীত দৃষ্টিতে তাকায়, আতঙ্কিত স্বরে বলে, ইয়ঞ্জুন ভয় পেয়েছে বলে মনে হলো না? তে মাথা নাড়ালো, ভীতু বোনটার হাত শক্ত করে চেপে ধরলো, তারপর নিজেদের বাড়ির দিকে হাঁটা ধরলো। তেদের যাওয়ার দিকে তাকিয়ে দূর থেকে হাসে কেউ। তেরা চোখের আড়াল হতেই তার অবয়ব মিলে যায় ক্ষণ মুহূর্তে। চারিদিকে অন্ধকার ছেয়ে আছে, ঝিঝি পোকার শব্দ আর থেকে থেকে শিয়ালের ডাক ভেসে আসছে দূর থেকে। সব কিছু উপেক্ষা করে এই রাতের অন্ধকারে তে বসে আছে দিঘির পাড়ে, আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। চাঁদের আলো সরাসরি তার মুখে আছড়ে পড়ছে। এক ধ্যানে তাকিয়ে আছে পানির দিকে। আশেপাশে কি হচ্ছে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। স্বচ্ছ জলে চাঁদের প্রতিবিম্ব দেখে হাসে, বিড়বিড় করে বলে, চন্দ্র। সেই সময় ধীর পায়ে এগিয়ে আসে জিসো। মেয়েটা তুলনার চেয়ে একটু বেশি ভীত। বার কয়েক ঢোক গেলে বলল, এই তে, তুই রাতের বেলা এখানে কি করিস রে? আব্বা জানলে কি হবে? তে জবাব না দিয়ে হাসে, শান্ত চোখে তাকায় জিসোর দিকে। জিসো চমকে ওঠে, ভীত দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের শাড়ি আঁকড়ে ধরে। তে স্বাভাবিকভাবেই বলে, এখানে বস, গল্প করি। জিসু কোনো রকমের ভাঙা ভাঙা ভাবে বলে, না, তুই বাড়ির মধ্যে আয়। তুই মুখ ফিরিয়ে নেয়, চোখে মুখে ভেসে উঠে ভয়ঙ্কর রাগ। নিজের জায়গা ছেড়ে উঠে দুপা এগিয়ে রাতের বেলাতেই চোখে মুখে পানি ছিটিয়ে নেয়। তারপর পানির দিকে নিজের কাঁপা কাঁপা প্রতিবিম্বের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, বিশ্বাসঘাতকতার শাস্তি কি জিসু? জিসু চমকায়, দ্রুত পায়ে তের কাছে এসে তার হাত চেপে ধরে। হাত ধরে টেনে তুলতে তুলতে বলে, রাতের বেলাতে একা একা চলে আসিস, তোর ভয় করে না? তে তখন বলল, সে রাতের পর আমার ভেতরে আর ভয় বলে কোনো বস্তু নেই।
যিশু আর জবাব দিল না, টেনে নিয়ে কোনো রকমের বাড়ির ভেতরে ঢুকালো। সবাই ঘুমে ব্যস্ত। রাতের বেলাকে তেকে দেখতে মাঝে মাঝে খুব ভয় লাগে যিশুর। অন্যদিন তের মা যায় তের কাছে, তবে আজ তার মা নেই। যিশু তেকে ঘরের মধ্যে নিয়ে দরজা আটকে দিল। তে কোনো শব্দ না করে শুয়ে পড়ল। যিশু তার মাথায় হাত বুলিয়ে দিল। চোখ বন্ধ করে নেয় তে। চোখের সামনে ভেসে ওঠে রক্তমাখা বাবার মুখ। বারবার বলছে, পালিয়ে যাতে। ধপ করে চোখ মেলে, যিশুকে বলে, তুই ঘুমিয়ে পড়, আমি একাই ঘুমিয়ে যাব। যিশু দীর্ঘশ্বাস ফেলে পাশে শুয়ে পড়ে। দুজনের মাঝে অনেকক্ষণ নীরবতার পর যিশু মিনমিন করে বলে, তুই কি সত্যি বিয়েটা করবি তে? ভেবে দেখেছিস এসবের পর কি হতে পারে? তে তখন বলল, ভেবেছি, আর এসবের পর ধীরে ধীরে পাপ মুক্ত হবে। জমিদারের পাপের বোঝা একটু বেশি হয়ে গেছে। তে নির্দ্বিধায় স্বীকার করে নেওয়া দেখে বেশ অবাক হয় যিশু। কিছু বলতে নিবে তার আগে দরজার খটখট শব্দ হয়। যিশু ভয় আঁকড়ে ধরে তের হাত। তে একবার যিশুর দিকে তাকিয়ে আরেকবার তাকায় দরজার দিকে। পরপর দুবার দরজায় কড়া নাড়া শব্দ হওয়ার পর একাই থেমে যায়। যিশু ভয় ভয় বলে, আব্বা আসলো নাকি তে? তে তখন বলল, তোর আব্বা এখনো এত কুলাঙ্গার হয়নি যে মেয়ের ঘরে আসবে কুকর্ম করতে। যিশুর মুখটা শুকিয়ে যায়, তবে আঁকড়ে ধরে থাকা হাতটা নরম হয় না। তে দীর্ঘশ্বাস ফেলে যিশুর হাত ছাড়াতে নিলে সেই হাত আরও শক্ত করে ধরে যিশু। মাথা নাড়িয়ে বোঝায় না, তবে সেই বারণ শোনে না। তে ধীর স্বরে আশ্বস্ত করে বলে, ভয় পাস না, আমি আছি তো। তবুও যিশু ছাড়তে চায় না। তে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে ঘরের কোণা থেকে রামদা তুলে নেয়। ধীর পায়ে এগিয়ে আসতে ধীরে দরজা খুলে দেখে ওপাশে কেউ নেই। ভ্রু কুচকে আশেপাশে তাকিয়ে জায়গাটা পরখ করে নিয়ে নিচে তাকাতেই চোখে পড়ে এক টুকরো সাদা কাগজ। তে দা হাতে নিয়ে সাবধানে কাগজ তুলে নিয়ে দরজা আটকায়। বিছানায় এসে আলগোছে কাগজটা খুলতেই চোখে পড়ে বড় বড় অক্ষরে লেখা, সাবধান, কাল জিওন চাঙ্কুক তোমার সাথে দেখা করতে আসবে। তে ঠোঁট বাঁকিয়ে হাসে। যিশু উকি দিয়ে লেখাটা পড়ে বেশ চমকায়। উত্তেজনা ভয়ে হালকা জোরে বলে ফেলে, জিওন চাঙ্কুক আসবে মানে কি? উনি কেন আসবে? তে সাথে সাথে যিশুর মুখ আটকে ধরে, চোখ রাঙিয়ে বলে, তোর বাপরে জানাচ্ছিস চিল্লায়া চিল্লায়া? যিশু শান্ত হয়, বেশ শান্ত স্বভাব নিয়েই বলে, তোকে এই কাগজ দিয়ে গেল কে? আর সে জানলো কেমনে কাল জিওন চাঙ্কুক আসবে? তে তখন বলল, ঘুমা, অনেক রাত হয়ে গেছে। যিশু বুঝলো তে বিষয়টা এড়িয়ে গেল। কে ওকে খবর দিল? কে পেছন থেকে সাহায্য করছে ওকে? মাথায় হাজারটা প্রশ্ন নিয়ে চোখ বন্ধ করে নিল যিশু। তে কাগজটা হাতে নিয়ে অদ্ভুত স্বরে বলল, তবে প্রথমবারের মতো কোনো এক পশুর মুখামুখি হব। সকাল সকাল মিনহো জমিদার বাড়িতে হাজির হয়েছে। জমিদার গিন্নি কিম সেওক জিন তাকে ভদ্রভাবে বসতে দিলেও মনে মনে সে ভীষণ চটে আছে। এই গ্রামের সব থেকে চরিত্রহীন লোক হচ্ছে মিনহো। যে কোনো মেয়ে থেকে মহিলা সবাই তার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখে। সেই লোককে নিজের বাড়িতে দেখে মাথায় আগুন জ্বলছে জিনের। কিম নামজনের উপর সে ভীষণ রকম ক্ষিপ্ত হয়ে আছে। কোনো রকমে একজন দাসীকে দিয়ে টুকটাক নাস্তা পাঠিয়েছে সে, অথচ মিনহো সেই দাসের সাথেও অসভ্যতা করার চেষ্টা করে। দাসী এসে মাথা নিচু করে দাঁড়িয়ে ভাঙা ভাঙা ভাবে বলে, দয়া করে আমাকে আর লোকটার ফরমাইশ খাটতে কইবেন না। জিন ফোঁস করে উঠে দাসীকে যেতে বলে সে অন্দরমহলে যায়। নিজের রুমে বেশ আয়েশ করে তখনও শুয়েছিল কিম নামজুন। জিন কপট রাগ দেখিয়ে বলে, আপনার কি খেয়ে কাজ নেই? ওই মিনহোকে বাড়িতে ঢোকার অনুমতি কেন দিয়েছেন? নামজুন খানিকটা ভ্রু কুচকে তাকায় আর বলে, সে আবার কি করলো গিন্নি? জিন তখন বলল, আপনি জানেন না সে কি করেছে বা করতে পারে? জানতো, গিয়ে দেখুন লম্পটটা কি কাজে এসেছে। যা কাজ আছে সেরে দ্রুত বিদায় করুন। জিনের রাগ বুঝলো নামজুন। এমনিতেই সহজে তার মুখের উপর কোনো কথা বলে না তার গিন্নি, কিন্তু মিনহোকে দেখলেই রেগে যায়। নামজুন চুপচাপ দরজা দিয়ে বের হতে নিলেই জিন বেশ শান্ত কণ্ঠে বলল, আপনি কি সত্যি ওই চরিত্রহীনটার ভাগ্নিকে আমার জাঙ্কুকের বউ করে আনবেন? ওর মতো ওর ভাগ্নিটা আবার চরিত্রের দোষ নেই তো? নামজুন এবার বেশ গম্ভীর হলো। কোনো জবাব না দিয়ে চুপচাপ গটগট শব্দ তুলে বের হয়ে গেল। জিন ঘরে থাকা বিশাল আয়নাটার সামনে বসে। নিজেই নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে একটু মুচকি হাসে। নামজুন হল রুমে এসে মিনহোকে বসে থাকতে দেখে তার পাশে বসে। মিনহো বেশ উসখুস করছে। নামজুন তা খেয়াল করে চুপচাপ বসে রইলেন। কতক্ষণে মিনহো মুখ খুলে তার আশায় বসে রইলেন নামজুন।
মিনহো বেশ অনেকটা সময় নিয়ে বলল, জমিদার সাহেব, আমি জানি কাল আপনার সাথে এই নিয়ে আমার কথা হয়েছে, তবুও আজ আরও একবার বলছি, দয়া করে বেয়াদবি মাফ করবেন। আপনারা কি সত্যি তেকে বাড়ির বউ করতে চান? মানে আরও একবার ভালো করে ভেবে দেখলেই হতো না? নামজন কোনো জবাব দেওয়ার আগে ভেসে আসে কর্কশ গম্ভীর এক পুরুষালী কণ্ঠ। ভেবে দেখার তো কিছু নেই মিনহো, আর তেকে বিয়ে করতে চাওয়ায় তোমার কেন এত সমস্যা হচ্ছে? তোমার কি এবার নিজের ভাগ্নের দিকেও নজর পড়লো নাকি? এই কথায় বেশ ঘাবড়ে গেল মিনহো। নামজনকে সে যতটা না ভয় পায় তার চেয়েও দ্বিগুণ বা কয়েক গুণ বেশি ভয় পায় জাংকুককে। বার কয়েক ফাঁকা ঢোক গিলে আস্তে করে তাকালো জাংকুকের দিকে। গায়ে একটা শুভ্র রঙের পাতলা শার্ট জড়িয়ে তার উপরের বোতাম খোলা রেখেছে জাংকুক। হাত দুটো গুজে রেখেছে প্যান্টের পকেটে, চুলগুলো এলোমেলো, ভ্রুজোড়া কুচকানো, ঠোঁটে লেগে আছে অদ্ভুত এক হাসি। চেহারায় জমিদার জমিদার ভাবটা বেশ এঁটে সেটে রয়েছে। নিঃসন্দেহে জমিদারের বড় পুত্র সুদর্শন। এই সুদর্শন পুরুষের জন্য নারীরা যেমন মরিয়া হয়ে যায়, ঠিক তেমনি এই সুদর্শন চেহারার পেছনের ভয়ঙ্কর রূপের কথা জানলে এই পুরুষের চেয়ে অন্তত 50 হাত দূরে থাকবে তারা। মিনহোর কপালে বিন্দু বিন্দু ঘাম আর ভীতু মুখ দেখে বেশ মজা পায় জাংকুক। নিজের মতো করে সোফায় গা এলিয়ে বসে পড়ে। তারপর বেশ ঠান্ডা স্বরে প্রশ্ন করে মিনহোর উদ্দেশ্যে, তের সাথে আমার বিয়েতে ঠিক কী সমস্যা মিনহো? মিনহো আশপাশ হাতড়েও কিছু বলার মতো পেল না, মাথা নিচু করে বসে রইল। রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে তার। জাংকুক শুধু চেয়ে চেয়ে দেখলো কিছু সময়, তারপর চোয়াল শক্ত করে বলল, তোমাকে আমি কোরবানি দেওয়ার আগে ভালো হয়ে যাও মিনহো। আমি যদি একবার তোমার মুন্ডু ধরি তবে তা মাথা থেকে আলাদা করতে সময় নেব না। তের সাথে বিয়েটা আমার হবেই, আর তা আমি যখন বলবো তখনই। তাছাড়া আমার জানা মতে তের কোনো আপত্তি নেই এই বিয়েতে, অবশ্য থাকলেও তা আমি শুনতাম না। যাই হোক, আজ বিকেলে তের সাথে দেখা করব আমি। কোনো রকম চালাকি করলেই খুব একটা ভালো হবে না। মিনহো প্রত্যেকটা বাক্যে কেঁপে উঠল। জাংকুকের কণ্ঠে কিছু একটা তো ছিল, যার কারণে মিনহো ভয় রীতিমতো ঘেমে গোসল করে ফেলেছেন। নামজুন শুধু পুরোটা সময়ে ছেলের কথার দাপট দেখে গেল, একদম যোগ্য জমিদার পুত্র। নামজুন মুচকি হাসে, মনে মনে নিজের শয়তানি বুদ্ধির যোজন বিয়োজন করতে থাকে। অপরদিকে দুই পাশে দুই বেনুনি ঝুলিয়ে নাচতে নাচতে বের হয়েছে জিমিন। পড়ালেখা করতে তার ভাল লাগে না, তাই ঠিক করেছে এখন হিমানির বাড়ি গিয়ে আড্ডা দিবে। কদিন পর তো বিয়েই হয়ে যাবে, তখন তো আর তার সাথে কথাও হবে না ভেবে একটু পরপর ঠোঁট ফুলাচ্ছিল জিমিন। জিমিন মুখ ফুলিয়ে যখন সামনে এগোতে ব্যস্ত, তখনই দুর্ভাগ্যবশত সামনে পড়ে যায় সুগা। সুগাকে দেখে ফাঁকা ঢোক গিলে জিমিন চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে হাসার চেষ্টা করে। সুগা চোখ মুখ কুচকে গম্ভীর স্বরে বলে, এই মেয়ে, নেচে নেচে কোথায় যাচ্ছ? পড়ালেখা নেই ওদিকে কি? জিমিন তখন বলল, আসলে মাস্টার মশাই, আমি তো একটু হিমানের বাড়ি যাচ্ছি, ওনা ডেকেছে আমাকে। জিমিনের কথা বলার সময় বারবার চোখের পলক ফেলছিল। খেয়াল করে সুগা গাঢ় দৃষ্টিতে তাকালো তার দিকে। কণ্ঠের গাম্ভীর্যতা ধরে রেখে বলল, সারাদিন এসব করে বেড়ানো ছাড়া কোনো কাজ নেই? হিমানি তোমাকে ডেকেছে? মিথ্যা বলা শিখেছ খুব। জিমিন চোখ পিটপিট করে তাকালো। এই মাস্টার মশাই কেমনে বুঝে যায় যে সে মিথ্যা কথা বলছে? মাস্টার মশাই কি ম্যাজিক জানে নাকি? চোখ চকচক করে উঠে জিমিনের বেশ উৎফুল্ল স্বরে বলল, মাস্টার মশাই, আপনি কি ম্যাজিক পারেন? সুগা কপালে ভাঁজ ফেলে তাকায়, তারপর জিমিনের বিনুনি টেনে দিয়ে বলে, বাড়ি যাও, সোজা পড়তে বসবে। সারাদিন কি কি পড়ে মাস্টার মশাই? তুমি কি পড়তে বসেছিলে সারাদিনে একবারও? মাধ্যমিক পরীক্ষায় ফেল করলে তোমার আব্বাজান তোমাকে শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করবে। জিমিন লাফিয়ে ওঠে, বিনুনি নাচাতে নাচাতে বেশ আনন্দের স্বরে বলে, মাধ্যমিকে ফেল করলে আব্বাজান সত্যি আমার বিয়ে দিয়ে দিবে? তাহলে তো আর পড়তে হবে না, তাই না? সুগার ইচ্ছে করলো নিজের কপাল নিজে চাপড়াতে। মনে মনে সে নিজের কপাল চাপড়েও নিল, তবে জিমিনের সামনে চোখ রাঙিয়ে তাকালো। জিমিন সে চোখে তাকিয়ে খানিকটা ঘাবড়ে পিছিয়ে গেল। ভীতু ভীতু চোখে তাকিয়ে বলল, অমন রাক্ষসের মতো তাকান কেন? আমার বুঝি ভয় করে না? আমার তো ছোট্ট একটা হৃদয়, অমন করে তাকলে হৃদয়টা যদি ভয় ভেঙেই যায়। সুগার ভীষণ হাসি পেল, তবে সে হাসলো না। নিজের শার্ট ঠিক করে নিয়ে বলল, হিমানিদের বাড়ি যাচ্ছে তো, চলো আমিও বাড়ির দিকে যাচ্ছি। জিমিন মাথা নাড়ালো। আগের মতো বেনুনি নাচাতে নাচাতে নিজেও লাফিয়ে লাফিয়ে হাঁটা শুরু করলো। পেছন থেকে সুগা বেশ গম্ভীর স্বরে বলল, এই মেয়ে, ভালো মতো হাঁটো, নেচে নেচে যাচ্ছ কেন? স্বাভাবিকভাবে হাঁটো। জিমিন ভয়ে স্বাভাবিক হয়ে যায়। ঘাড় ফিরিয়ে সুগার দিকে চেয়ে দেখে সুগার দৃষ্টি তার দিকেই। জিমিন ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, আপনি এত সুন্দর কেন মাস্টার মশাই? বিকালের দিকে মামের হাতে হাতে কাজ করছিল তে।
জিসও আছে। মায়ের বাড়ি থেকে এসেই মুখটা ভার রোজের। তে বেশ কয়েকবার খেয়াল করেছে রোজের অন্যমনস্কতা। হঠাৎ মামির মুখের এমন অবস্থা দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে সে। গলার স্বর নরম করে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কিছু হয়েছে মামি? রোজ তের মুখের দিকে তাকায়, বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করে তের মুখ, হাত বাড়িয়ে মুখে আলতো করে ছুঁয়ে দেয়। কাঁপা কাঁপা স্বরে বলে, জীবনটা নরক কেন করতে চাচ্ছিস মা? তে বুঝলো, হাসলো, তবে জবাব দিল না। চুপচাপ নিজের কাজে মন দিল। আজ প্রথমবারের মতো সে জাঙ্কুকের সামনে যাবে। সে এই সাক্ষাৎটার জন্যই তো কতগুলো দিন ধরে অপেক্ষা করে যাচ্ছে। এবার তার অপেক্ষার শেষ। এই সাক্ষাৎ, এরপর যে বিয়েটা খুব বেশি দেরিতে হবে না, এটা বেশ ভালোভাবেই জানে তে। তের ভাবনার মাঝেই মিনহু আসলো। এসে রকচটা স্বরে বলল, জমিদারের বেটা আইছে, জান দেখা কইরা আসেন মহারানী। মিনহুর কণ্ঠস্বরের এই রাগ খুব ঠিকই বুঝলো সবাই, তবে তাতে কেউ বিশেষ পাত্তা দিল না। তে নিঃশব্দে ঠোঁট প্রসারিত করে হাসলো। হাতটা পানিতে ধুয়ে উঠতেই রোজ বলল, উল্টাপাল্টা কিছু বলিস না মা। তে মাথা নাড়ালো। জিসু আসতে চাইলে সে আনেও না, আর রোজ আসতেও দেয় না। তে নিজের শাড়ির আঁচল ভালো মতো টেনে হেলে দুলে এসে দাঁড়ায় দিঘির সামনে। সেখানে জাঙ্কুক আগে থেকে দাঁড়িয়েছিল। ভীষণ সাধারণ একটা শার্ট পরে আছে, হাত দুটো প্যান্টের পকেটে গুজে রাখা। তের উপস্থিতি টের পেয়ে পেছনে ঘুরে তাকালো জাঙ্কুক। কয়েক মুহূর্তের জন্য থমকে গেল, নিজেকে স্বাভাবিক করে নেয়। চোখ নামিয়ে হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শক্ত করতে থাকে। তে আরও এক দফা হাসে, হাত বগল দাবা করে বলে, কিছু বলবেন জমিদার সাহেব? জাঙ্কুক জবাব দিল না। দৃষ্টি তীক্ষ্ণ করে কাট কাট চেয়ে রয় তের মুখ পানে। তের দৃষ্টি শান্ত, মুখে গম্ভীরতা এঁটে। জাঙ্কুক বেশ রয়ে সয়ে বলল, তোমার কোনো আপত্তি আছে বিয়েতে? তে এই প্রশ্নের জবাব না দিয়ে নিজেই প্রশ্ন করল, আমাকে বিয়ে করতে চাওয়ার কারণ কি জাঙ্কুক সাহেব? জাঙ্কুক এবারে বাঁকা হাসলো, দু কদম এগিয়ে তের মুখোমুখি দাঁড়ালো। জাঙ্কুক তের এত কাছে আসার পরও তের কোনো হেলদোল নেই। সে কাট কাট হয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে নিজের জায়গায়। তের কাছে মনে মনে শয়তানি হাসি হাসলো জাঙ্কুক। ফের নিজের জায়গায় সরে এসে বলল, বাহ, তেজ আছে। তে এবার হাসে, কণ্ঠ আগের ন্যায় কঠিন রেখেই বলে, আমার প্রশ্নের কিন্তু উত্তর দেননি। জাঙ্কুক তখন বলল, এক সাধারণ ঘরের মেয়ের কাছে জমিদার পুত্র জিয়ন জাঙ্কুক কৈফিয়ত দিবে? তে তখন বলল, যখন সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন তখন তার কাছে তো আপনার কৈফিয়ত দিতেই হবে। তাছাড়া যেখানে স্বার্থ ছাড়া জমিদারের বাড়ির কোনো পুরুষ এক পাও আগায় না, সেখানে বিনা স্বার্থে এক চাল চুলহীন মেয়েকে বিয়ে করতে চাইছেন, এটা আবার মানতেও হবে। শেষের কথাটুকুতে স্পষ্ট তাচ্ছিল্য ফুটে উঠল। জাঙ্কুক বিনিময় হাসলেও কোনো প্রকার জবাব না দিয়ে উল্টা ঘুরে যেতে যেতে বলল, যাক, নামের মতো তেজের মতো, তবে বুদ্ধির প্রখরতাও আছে তোমার। তে হাসি। জাঙ্কুকের যাওয়ার পানে তাকিয়ে ঠোঁটের কোণে কুটিল হাসি ঝুলায়। বিড়বিড় করে বলে, আগুন নিয়ে খেলতে নেমেছেন জমিদার সাহেব, এবার সে আগুনে যে আপনাকেই পড়তে হবে। তিলে তিলে একটু একটু করে কষ্ট দিয়ে আপনার সত্তা পুড়াবো। আপনার প্রতিটা শির দ্বারা ভেঙে দিয়ে আপনাকে নিঃস্ব করে দিব। জমিদারের পাপের ঘড়া পূর্ণ হয়েছে, এবার শুধু শাস্তির পালা। কথা দিলাম জমিদার সাহেব, ভীষণ যত্ন করে এক একটা আঘাত দিব, কথা দিলাম।